আসসালামু আলাইকুম। হাইপোথিসিস টেস্টিং বা কল্পনা যাচাই এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম ক্লাস নিব। যেহেতু আজকে এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস, সেহেতু প্রথমেই আমরা জানবো যে হাইপোথিসিস টেস্টিং বা কল্পনা যাচাই কাকে বলে। তারপর এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা সম্পর্কে আমি আলোচনা করব এবং কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। ওকে, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে হাইপোথিসিস টেস্টিং বা কল্পনা যাচাই কাকে বলে সেরকম একটি সংজ্ঞা আমি বাংলায় লিখেছি যে তথ্য বিশ্বের বা সমগ্রকের কোনো পরামিতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পরিসংখ্যানিক পদ্ধতিকে কল্পনা যাচাই বলে। কি বললাম যে তথ্য বিশ্বের বা সমগ্রকের, তথ্য বিশ্ব আর সমগ্রক একই কথা। তথ্য বিশ্বের বা সমগ্রকের কোনো পরামিতি সম্পর্কে, পরামিতি মানে হচ্ছে যে যে সমস্ত ধ্রুবকের মান অজানা থাকে তাকে পরামিতি বলে। ঠিক আছে? তো তথ্য বিশ্বের বা সমগ্রকের কোনো পরামিতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পরিসংখ্যানিক পদ্ধতিকে কল্পনা যাচাই বলে। এখন তথ্য বিশ্ব কি, এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। যেমন ধরো হচ্ছে একটা বাল্ব কোম্পানি আছে। এখন একটা বাল্ব কোম্পানি যত লাইট উৎপাদন করে, হ্যাঁ, সেটাকে আমরা একটা তথ্য বিশ্ব বলতে পারি। হ্যাঁ, ধরো এক বছরে হাজার হাজার বা লাখ লাখ বাল্ব উৎপাদন করে, সেটাকে আমরা একটা তথ্য বিশ্ব বলতে পারি। এখন তাদের বাল্বের গড় আয়ুষ্কাল কত, এটা যদি আমি বের করতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার হাইপোথিসিস টেস্টিং বা কল্পনা যাচাই করতে হবে। ঠিক আছে? কারণ আমি যদি হচ্ছে ধরো হাইপোথিসিস টেস্টিং না করি, সেক্ষেত্রে সমস্যাটা কি হবে? ধরো একটা কোম্পানি যত লাইট উৎপাদন করছে, হ্যাঁ, সেই সবগুলা লাইটকে জ্বালিয়ে রাখতে হবে। হ্যাঁ, জ্বালিয়ে রেখে তারপর দেখতে হবে যে কখন ফিউজ হচ্ছে। তো ফিউজ হওয়ার সময় আমার ডাটা কালেক্ট করতে হবে যে এই লাইটটা 1000 ঘন্টা টেকসই ছিল, এই লাইটটা 1200 ঘন্টা টেকসই ছিল। এইভাবে একটা কোম্পানি যদি তোমার হচ্ছে 1 লক্ষ লাইট উৎপাদন করে, তাহলে 1 লক্ষ লাইটকে তোমার জ্বালিয়ে টেস্ট করে দেখতে হবে যে তারা প্রতিটা লাইট কত ঘন্টা করে সার্ভিস দিয়েছে। এরপরে সবগুলা যোগ করে 1 লাখ লাইট দিয়ে ভাগ করলে একটা একুরেট গড় আসবে। তো এইভাবে গড় তো বের করা পসিবল না, কারণ তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে, তাই না? কারণ সে হচ্ছে যা পণ্য উৎপাদন করলো, মানে যত লাইট উৎপাদন করলো, আমি যদি সবগুলা লাইটই টেস্ট করি, হ্যাঁ, টেস্ট করে যদি আমি জানাই যে একুরেট গড় হচ্ছে, প্রতিটা লাইভের একুরেট গড় হচ্ছে তোমার 1000 ঘন্টা, হ্যাঁ, তাহলে সব লাইট যদি আমি টেস্টই করে ফেলি, তাহলে আমি বিক্রি করবো কার কাছে, তাই না? বিক্রি করবো কোথায়? মানে আমার কাছে তো লাইটই থাকলো না। তো এই জন্য আমরা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে আমরা জানতে পারি। যেমন আমরা ধরো কোনো একটা বাল্ব ফ্যাক্টরিতে গেলাম, এখন ওই ফ্যাক্টরির মালিক আমাদেরকে বললো যে আমি এই বাল্বের হচ্ছে গড় আয়ুষ্কাল কত এটা জানতে চাই। ঠিক আছে? এখন ওই বাল্বের মালিককে তো আমরা বলতে পারবো না যে সবগুলা লাইট জ্বালিয়ে আমরা দেখি কত ঘন্টা প্রত্যেকটা লাইট সার্ভিস দেয়, তারপর একটা অ্যাভারেজ বের করে দিব। এটা তো বলতে পারবো না। কিন্তু তার হচ্ছে বাল্বের আয়ুষ্কাল কত এটাও তার জানা দরকার। হ্যাঁ, তা না হলে তো সে বাজারজাত করতে পারবে না, সে তো মানুষকে বলতে পারবে না যে আমার বাল্বের গড় আয়ুষ্কাল কত, এটা তো সে বলতে পারবে না। তো এটা তার জানা দরকার, ঠিক আছে? বা এটার উপর ভিত্তি করে সে ওয়ারেন্টি সেট করতে পারবে। তো এখন বাল্বের গড় আয়ুষ্কাল কত এটা জানার জন্য আমরা হাইপোথিসিস টেস্ট করতে পারি। অর্থাৎ আমরা কিছু বাল্ব স্যাম্পল হিসাবে বা নমুনা হিসাবে সংগ্রহ করব। তারপরে হচ্ছে আমরা বলতে পারবো আর কি যে আমাদের হচ্ছে এই বাল্বের গড় আয়ুষ্কালটা প্রায় কেমন হবে সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে? একুরেট বা এক্সাক্টটা বলতে পারবো না, বাট আমরা অনুমানটা আমাদের সঠিক কিনা, ধরো আমরা ধরে নিয়েছি যে এই ফ্যাক্টরির বাল্বের গড় আয়ুষ্কাল হচ্ছে 800 ঘন্টা। হ্যাঁ, এটা আমরা ধরে নিয়েছি যে 800 ঘন্টা হবে এই বাল্বের গড় আয়ুষ্কাল। এখন আমরা হচ্ছে কিছু নমুনার মাধ্যমে আমাদের এই অনুমানটা সঠিক নাকি ভুল সেটা আমরা কিন্তু হাইপোথিসিস টেস্ট করলে বুঝতে পারবো। ঠিক আছে? তো তথ্য বিশ্ব বিষয়টা হচ্ছে যে ওই ফ্যাক্টরিতে যত বাল্ব উৎপাদন হয়েছে, এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে তথ্য বিশ্ব। ঠিক আছে? সো তথ্য বিশ্ব আর সমগ্রক একই কথা। সো তথ্য বিশ্ব বা সমগ্রকের কোনো পরামিতি সম্পর্কে, মানে যে সমস্ত ধ্রুবকের মান আমরা জানি না তাকে আমরা পরামিতি বলি। তো কোনো পরামিতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পরিসংখ্যানিক পদ্ধতিকে কল্পনা যাচাই বলে। এখন আমরা কল্পনা যাচাই করতে পারি দুইটা টেস্টের মাধ্যমে। আরো টেস্ট আছে, আমরা আপাতত দুইটা টেস্ট নিয়ে আলোচনা করি। দুইটা মেজর টেস্ট হচ্ছে জ্যাব টেস্ট এবং টি টেস্ট। এখন আমাদের জানতে হবে যে কখন আমরা জ্যাব টেস্ট করব আর কখন আমরা টি টেস্ট করব। জ্যাব টেস্ট আমরা কখন করব? যখন এন গ্রেটার দেন অর ইকুয়াল 30, যখন এন এর মান, মানে এন মানে হচ্ছে নমুনা। আমি কতগুলা বাল্ব নমুনা হিসেবে সংগ্রহ করেছি টেস্ট করার জন্য। তো এন হচ্ছে নমুনা, সো নমুনাটা যদি 30-এর সমান বা তার বেশি হয় তাহলে জ্যাব টেস্ট করতে হবে। আর টি টেস্ট কখন করতে হয়? যদি এন এর মান লেস দেন 30 হয়, অর্থাৎ এন এর মান যদি 30-এর কম হয় সেক্ষেত্রে টি টেস্ট করতে হয়। তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা। জ্যাব টেস্ট কখন করতে হবে? যখন এন এর মান 30-এর সমান বা বেশি। টি টেস্ট কখন করতে হবে? যখন এন এর মান 30-এর কম। আচ্ছা, এরপর আমি দুইটা একটা টেবিলের মধ্যে দুইটা ইনফরমেশন বোঝাচ্ছি যে পপুলেশন ইনফরমেশন আর একটা হচ্ছে স্যাম্পল ইনফরমেশন। সো পপুলেশন ইনফরমেশন জিনিসটা কি? হ্যাঁ, যেমন পপুলেশন মিন, অর্থাৎ তথ্য বিশ্বের যে গড় সেটাকে আমরা বলি পপুলেশন মিন, যাকে মিউ
চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তথ্য বিশ্ব মানে একটা ফ্যাক্টরিতে যত লাইট উৎপাদন হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে তথ্য বিশ্ব। এখন ওই তথ্য বিশ্বের যেই গড় সেটাকে আমরা বলি হচ্ছে মিউ। হ্যাঁ, তারপরে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, মানে এই তথ্য বিশ্বের যে সিগমা, হ্যাঁ, সেটাকে আমরা তথ্য বিশ্বের যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব। আবার এই তথ্য বিশ্বের যেই সংখ্যাটা আছে, মানে কতগুলা বাল্ব এই তথ্য বিশ্বে আছে, হ্যাঁ, সেটাকে আমরা পপুলেশন সাইজ বলে থাকি, যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো হচ্ছে পপুলেশন ইনফরমেশন। আবার স্যাম্পল ইনফরমেশন আছে। স্যাম্পল ইনফরমেশন মানে কি, যে আমরা যে ধরো হচ্ছে এই তথ্য বিশ্ব বা সমগ্র থেকে আমরা যেই মানগুলা কালেক্ট করছি সেগুলো হচ্ছে স্যাম্পল ইনফরমেশন। যেমন ধরো হচ্ছে আমি তথ্য বিশ্ব থেকে 10টা নমুনা নিয়েছি, তাহলে ওই স্যাম্পল সাইজ হবে n = 10। হ্যাঁ, তারপরে ওই 10টা নমুনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করেছি, তাহলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, হ্যাঁ, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। আবার ওই 10টা স্যাম্পলের আমি গড় বের করেছি, যাকে আমরা বলবো স্যাম্পল মিন বা এক্স বার। তাহলে স্যাম্পল বিষয়টা হচ্ছে যে তথ্য বিশ্ব থেকে আমি কতগুলো নমুনা সংগ্রহ করেছি, ওইটাকে আমরা হচ্ছে স্যাম্পল ইনফরমেশন বলি। তো স্যাম্পলের সাইজটাকে বা সংখ্যাটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, স্মল এন। স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর স্যাম্পলের মিনকে আমরা হচ্ছে এক্স বার দ্বারা প্রকাশ করি। তো এই বিষয়গুলো একটু মুখস্থ রেখো। হ্যাঁ, ফিউচারে কাজে লাগবে। আজকে খুব একটা দরকার পড়বে না, বাট পরবর্তী ক্লাসে কাজে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ফর্মুলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা হচ্ছে যে জেড টেস্টের ফর্মুলা, হ্যাঁ, ফর্মুলা অ্যাবাউট ট্রু পপুলেশন মিন। এইটা দিয়ে আসলে কি বোঝায়, ঠিক আছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এই জন্য আমি আজকে ট্রু পপুলেশন মিনের অঙ্ক করাচ্ছি, ওয়ান পপুলেশনও করাবো। ট্রু পপুলেশন মিন বলতে আমরা আসলে বুঝি, ধরো হচ্ছে দুইটা ফ্যাক্টরি নিয়ে যখন আমরা কাজ করব, অথবা দুইটা সেলসম্যান নিয়ে যখন আমরা কাজ করব, হ্যাঁ, তো দুইটা পপুলেশন যখন থাকবে অঙ্কের মধ্যে, তখনই আমরা ট্রু পপুলেশন মিনের সূত্রগুলো প্রয়োগ করব। জ্যাপ টেস্ট হলে জ্যাপ টেস্টের সূত্র বসাইতে হবে, টি টেস্ট হলে টি টেস্টের সূত্র বসাইতে হবে। হ্যাঁ, বা ট্রু পপুলেশন এইটা বোঝার উপায় হচ্ছে যে আমাদের কাছে, হ্যাঁ, সব ইনফরমেশন দুইটা করে থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে দুইটা ফ্যাক্টরির তথ্য, যেমন ফ্যাক্টরি এ ফ্যাক্টরি বি, অথবা দুইটা কোম্পানি, কোম্পানি এ কোম্পানি বি, অথবা দুইটা সেলসম্যান, সেলসম্যান এ সেলসম্যান বি, ঠিক আছে। সো দুইটা ফ্যাক্টরি বা হচ্ছে দুইটা কোম্পানি বা হচ্ছে দুইটা, মানে দুইটা করে তথ্য থাকবে, ঠিক আছে। আমাদের তথ্য বিশ্ব দুইটা থাকবে, বা আমাদের নমুনা যে সংগ্রহ করছি, হ্যাঁ, সেখানে আমাদের হচ্ছে নমুনা সংগ্রহের দুইটা ভাগ থাকবে। তখনই আমরা বুঝবো যে এটা ট্রু পপুলেশন মিনের অঙ্ক। আর ট্রু পপুলেশন মিনের অঙ্কে যদি আমাদের জ্যাপ টেস্ট করতে বলে, এটা আমরা এই এন এর উপর ডিপেন্ডস করে বুঝতে পারবো জ্যাপ টেস্ট করতে হবে কিনা। তো জ্যাপ টেস্ট করতে বললে আমরা এই সূত্র প্রয়োগ করবো, হ্যাঁ, x/1 - x/2 ডিভাইড বাই √s1² ডিভাইড বাই n1 প্লাস s2² ডিভাইড বাই n2, ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করব। আর টি টেস্টের সূত্রটা হচ্ছে এরকম যে x/1 - x/2 ডিভাইড বাই s ইন্টু √1 বাই n1 প্লাস 1 বাই n2, তারপর কমা দিয়ে লিখবো যে উইথ ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ, ডিএফ দিয়ে বোঝায় ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। এটা সূত্র হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2। এটা সূত্রের সাথে অ্যাডজাস্ট করা। তো এস এর মান বের করা থাকবে না, আমরা এস বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এগুলো একটু মুখস্থ রেখো, ঠিক আছে। আমরা শীটের 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে আমরা শীটের 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাজ কালেক্টেড দ্য ফলোইং ডাটা অন ইলেকট্রিক্যাল বাল্বস ফ্রম 2 কোম্পানিজ ফর হিজ রিসার্চ। বলছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে কিছু তথ্য সংগ্রহ করেছে, হ্যাঁ, অন ইলেকট্রিক্যাল বাল্বস ফ্রম 2 কোম্পানিজ, মানে দুইটা কোম্পানি থেকে, মানে সে কিছু ইলেকট্রিক্যাল বাল্বের উপর কিছু ডাটা কালেক্ট করেছে, যেগুলো নিচে দেওয়া হলো, হ্যাঁ, তার রিসার্চের জন্য সে কালেক্ট করেছিল। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এ থেকে সে কিছু ডাটা কালেক্ট করেছে, কোম্পানি বি থেকেও সে কিছু ডাটা কালেক্ট করেছে। এগুলো হচ্ছে স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পল ইনফরমেশন। যেমন মিন লাইফ টাইম আওয়ার্সে দেওয়া আছে, হ্যাঁ, মিন লাইফ টাইম কিসে দেওয়া আছে, আওয়ার্সে দেওয়া আছে। অর্থাৎ কোম্পানি এ এর যে লাইট আছে সেগুলার গড় আয়ুষ্কাল হচ্ছে 1600 ঘন্টা, আর কোম্পানি বি এর যে লাইট আছে সেগুলোর গড় আয়ুষ্কাল হচ্ছে তোমার 1520 ঘন্টা। তো মিনকে আমরা হচ্ছে এক্স বার দ্বারা প্রকাশ করি, যেহেতু দুইটা কোম্পানি সেহেতু প্রথমটাকে আমরা বলবো x/1, আর দ্বিতীয় যে কোম্পানিটা আছে কোম্পানি বি, তাদের মিনটাকে আমরা বলবো x/2। তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আওয়ার্সে দেওয়া আছে, পরিমিত ব্যবধান কোম্পানি এর জন্য 90, কোম্পানি বি এর জন্য 81। সো পরিমিত ব্যবধানকে আমরা এস ধারা প্রকাশ করি। সো S1 হচ্ছে 90, S2 হচ্ছে 81। আর স্যাম্পল সাইজ এটাকে আমরা স্মল এন ধারা প্রকাশ করি। সো n1 হচ্ছে 100, n2 এর মানও 100। এখন বলছে ডিসাইড ওয়েদার দ্য ডিফারেন্স অফ স্যাম্পল মিন ইজ সিগনিফিক্যান্ট অ্যাট 5% লেভেল। হ্যাঁ, এখানে বলছে কি যে ডিসাইড হোয়েদার দ্য ডিফারেন্স অফ স্যাম্পল মিন, স্যাম্পল মিনের মধ্যে যে ডিফারেন্স আছে, এই যে দেখো স্যাম্পল মিনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটা 1600 একটা 1520। তো স্যাম্পল মিনের মধ্যে যে ডিফারেন্স আছে ইজ সিগনিফিকেন্ট, এটা কি তাৎপর্যপূর্ণ, মানে এই ডিফারেন্সটা কি সিগনিফিকেন্ট ডিফারেন্স কিনা, অ্যাট 5% লেভেল, 5% সংশয় মাত্রায় আমাদের
মন্তব্য করতে হবে। হ্যাঁ, মানে আমাদের স্যাম্পল মিনের মধ্যে যে ডিফারেন্সটা আছে, এখানে কোনো তাৎপর্যপূর্ণ ডিফারেন্স আছে কিনা। 5% সংশয় মাত্র, এই 5% দিয়ে বোঝায় যে আমি যদি বলি যে ডিফারেন্স আছে অথবা ডিফারেন্স নাই, যেটাই বলি না কেন, আমাদের মন্তব্যের মধ্যে 5% সংশয় থাকবে। কেউ যদি আমাদের ডাটা ব্যবহার করে, সে 5% সংশয় মেনে নিয়েই আমাদের হচ্ছে ডাটাগুলো ব্যবহার করতে পারবে। ঠিক আছে, কারণ হাইপোথিসিসের মাধ্যমে তো আমরা এক্সাক্ট হচ্ছে সিদ্ধান্তটা দিতে পারি না। মানে এই সিদ্ধান্তটা দেখা গেছে 95%ই কারেক্ট হইতে পারে। হ্যাঁ, 5% সংশয় আছে, আমাদের এই সিদ্ধান্তের মধ্যে 5% সংশয় আছে। সো যে আমাদের ডাটাগুলো ব্যবহার করবে, সে 5% সংশয় মেনে নিয়েই আমাদের ডাটাগুলো ব্যবহার করতে পারবে। তো এখানে এই স্যাম্পল মিনের মধ্যে যে পার্থক্যটা আছে, এটা সিগনিফিকেন্ট পার্থক্য কিনা। হ্যাঁ, এখন এই সিগনিফিকেন্ট পার্থক্য দিয়ে আসলে কি বোঝায়? যদি আমি বলি যে সিগনিফিকেন্ট পার্থক্য, মানে আমরা টেস্ট করার পরে যদি বলি যে হ্যাঁ এই পার্থক্যটা সিগনিফিকেন্ট পার্থক্য, তাহলে বুঝতে হবে যে দুইটা কোম্পানির যে পপুলেশন মিন আছে ওইখানেও পার্থক্য থাকবে। আর যদি আমি বলি যে না, এই পার্থক্যটা সিগনিফিকেন্ট পার্থক্য না, তখন বুঝতে হবে যে এদের পপুলেশন মিনের মতো তেমন কোনো পার্থক্য নাই। তো এই স্যাম্পলটার সাহায্যে আমরা দুইটা কোম্পানির বাল্বের, হ্যাঁ, মানে একদম সামগ্রিক অবস্থাটা কেমন সেটা কিন্তু আমরা জানতে পারি, স্যাম্পলের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে টেস্ট করব। এখন টেস্ট কি টি টেস্ট করব নাকি জ্যাব টেস্ট করব, এটা আমাদের প্রথমত প্রশ্ন। তো আমরা স্যাম্পল সাইজের দিকে তাকাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি এর স্যাম্পল সাইজ হচ্ছে 100, কোম্পানি বি এর স্যাম্পল সাইজ 100। দুইটাই কিন্তু আমাদের 30-এর বেশি। আর 30-এর বেশি হইলে বা 30-এর সমান হইলে আমরা জানি যে জ্যাব টেস্ট করতে হয়। ঠিক আছে, দুইটা বেশিই থাকবে, অথবা দুইটাই কম থাকবে। সো দুইটাই যদি কম থাকে তখন কিন্তু আমরা আবার টি টেস্ট করব। ঠিক আছে, সো প্রথমত আমরা গিভেনটা লিখে ফেলি। আমাদের মিন মানে হচ্ছে এক্স বার। সো দুইটা মিন আছে, এক্স বার ওয়ান, এক্স বার টু লিখতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে এস, দুইটা এস আছে, এস ওয়ান এস টু লিখতে হবে। আর স্যাম্পল সাইজ দুইটা এন আছে, এন ওয়ান এন টু লিখতে হবে। তো আমি প্রথমে এনটা লিখছি, এন ওয়ান হচ্ছে 100, এন টু হচ্ছে 100। তারপরে এক্স বার লিখলাম, এক্স বার ওয়ান 1600, এক্স বার টু হচ্ছে 1520। তারপরে এস ওয়ান এস টু লিখলাম 90 আর 81। আচ্ছা, এরপর লিখবো যে উই ওয়ান্ট টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস, আমরা নাস্তি কল্পনা যাচাই করব। হ্যাঁ, নাল হাইপোথিসিস এর বাংলা অর্থ হচ্ছে নাস্তি কল্পনা। নাস্তি কল্পনায় আমরা সবসময় ধরে নিব মিউ ওয়ান আর মিউ টু সমান। নাস্তি কল্পনার সিম্বল হচ্ছে H0। আবারও বলছি, উই ওয়ান্ট টু টেস্ট নাল হাইপোথিসিস, আমরা নাস্তি কল্পনা যাচাই করব। নাস্তি কল্পনার সিম্বল হচ্ছে H0। এখন H0-তে সবসময় কি ধরে নেওয়া হয়, যে মিউ ওয়ান আর মিউ টু সমান। মিউ ওয়ান মানে হচ্ছে কোম্পানি এর পপুলেশন মিন, আর মিউ টু মানে হচ্ছে কোম্পানি বি এর পপুলেশন মিন বা সমগ্রকের গড়। তো আমরা সবসময় H0-তে কি ধরে নিব, নাস্তি কল্পনায় ধরে নিব যে দুইটা পপুলেশন মিন হচ্ছে সমান। এগেইনস্ট একটা বিকল্প কল্পনাও করব, যাকে আমরা H1 দ্বারা প্রকাশ করব। H1 সবসময় ধরে নিবে মিউ ওয়ান নট ইকুয়ালস টু মিউ টু, মিউ ওয়ান আর মিউ টু সমান না। মানে প্রত্যেকটা অঙ্কে গিভেন লেখার পর আমরা এই কাজটুকু করব। ঠিক আছে, যখন টু পপুলেশন মিনের অঙ্ক হবে, যেমন কোম্পানি এ কোম্পানি বি, এটাকে আমরা বলতেছি টু পপুলেশন মিনের অঙ্ক, তখনই কিন্তু আমাদের এই কাজটুকু করতেই হবে প্রতি অঙ্কে। ঠিক আছে, একবার বলবো নাল হাইপোথিসিস অনুযায়ী মিউ ওয়ান মিউ টু সমান, আর বলবো বিকল্প কল্পনা বা H1-এ আমরা বলতেছি মিউ ওয়ান মিউ টু সমান নয়। আচ্ছা, এরপর আমরা লিখবো যে সিন্স এন ওয়ান গ্রেটার দেন 30 অ্যান্ড এন টু গ্রেটার দেন 30, সো উই মে ইউজ জ্যাড টেস্ট। যেহেতু এন ওয়ান এর মান 30-এর বেশি এবং এন টু এর মানও 30-এর বেশি, সুতরাং আমাদের জ্যাড টেস্ট করতে হবে। উই নো দ্য স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। হ্যাঁ, আমরা জানি পরিসংখ্যানিক টেস্ট বা যাচাই। জ্যাড সমান সূত্র বসাই দিলাম, এক্স বার ওয়ান মাইনাস এক্স বার টু ডিভাইড বাই রুট ওভার এস স্কোয়ার ওয়ান ডিভাইড বাই এন ওয়ান প্লাস এস স্কোয়ার টু ডিভাইড বাই এন টু। ঠিক আছে, এই স্কোয়ারটা মানে এস এর উপরই আছে, টুটা একটু নিচে আছে আর কি। তো আমরা হচ্ছে এক্স বার ওয়ান এর মান বসাই দিলাম, এক্স বার টু এর মান বসাইলাম। তারপরে এস ওয়ান এর উপর স্কোয়ার আছে, তো এস ওয়ান হচ্ছে 90, 90-এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। এন ওয়ান এর মানে 100 প্লাস এস টু এর পরিবর্তে 81, তাকে স্কোয়ার করে দিলাম। এন টু এর পরিবর্তে 100 বসাইলাম। দেন আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 6.61 আসলো রেজাল্ট। তো তোমার এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। ঠিক আছে, এটা কি ভ্যালু? ক্যালকুলেটেড ভ্যালু, আমরা ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু। আরেকটা টেবিলের ভ্যালু লাগবে। ঠিক আছে, টেবিলের ভ্যালুটা হচ্ছে 1.96, যেটা আমরা হচ্ছে একটা চার্টের মাধ্যমে বের করবো। আমি শিখাই দিচ্ছি কিভাবে বের হবে। তো এই দুইটা ভ্যালুর উপর ভিত্তি করে আমাদের মন্তব্যটা করতে হয়। এই ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে রিজেক্টেড। ঠিক আছে, এই যে আমি লিখে দিলাম ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে রিজেক্টেড। আমাদের ক্যালকুলেটেড ভ্যালু দেখো টেবুলেটেড ভ্যালুর থেকে বড়। টেবুলেটেড ভ্যালু মানে টেবিলের যে ভ্যালু সেটাকে আমরা বলি টেবুলেটেড ভ্যালু। সো টেবিলের ভ্যালুর থেকে ক্যালকুলেটেড ভ্যালু যদি বড় হয় তাহলে রিজেক্টেড। এই যে আমরা কিন্তু মন্তব্য করে দিয়েছি, একদম লাস্টে রিজেক্টেড করেছি। হ্যাঁ, সো আসো এখন আমরা ক্যালকুলেটেড ভ্যালু পর্যন্ত করেছি, এখন আমরা টেবিলের মান বের করবো। সো আমাদের এখানে 5% লেভেলে মন্তব্য করতে বলছে। তো যদি 5% লেভেলটা না বলে, সেক্ষেত্রে আমাদের তো একটা পার্সেন্টেজ ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা 5% ধরেই মন্তব্যটা করবো। বাট এখানে যদি 10% লেভেলে মন্তব্য করতে বলে, তাহলে 10% লেভেল দিয়ে মন্তব্য করতে হবে। হ্যাঁ, মানে এই মানটা 10%-এর মান লিখতে হবে চার্ট থেকে দেখে দেখে। বা যদি এখানে তোমার 2% বলে, সেক্ষেত্রে 2%-এর মান এখানে দেখে দেখে লিখতে হবে। তো আমার এখানে 5% বলছে,
তাহলে আমি 5% এর মান 1.96 কিভাবে পেলাম এটা আমি দেখা দিচ্ছি। আর যদি প্রশ্নে পার্সেন্টেজ উল্লেখ না থাকে সেই ক্ষেত্রেও 5% ধরেই আমরা মন্তব্যটা করব, ঠিক আছে, সবসময়। তো আমরা লিখলাম যে অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, 5% তাৎপর্যপূর্ণ মাত্রায়, দ্য টেবুলেটেড ভ্যালু অফ জেড, জেড এর টেবিলের ভ্যালু ইজ, জেড লিখে আমরা নিচে লিখবো 0.025, তারপর সমান চিহ্ন দিয়ে আমরা হচ্ছে টেবিল থেকে মানটা এনে বসাই দিব 1.96। আমি দেখাচ্ছি কিভাবে 1.96 আসে। এখানে একটু বলে নেই যে 0.025 কেন লিখবো। শোনো, এইখানে পার্সেন্টেজ যত বলবে তার অর্ধেক এখানে বসাইতে হবে জেড এর নিচে। হ্যাঁ, এখানে 5% মানে কি 0.05, তো তুমি ক্যালকুলেটারে 0.05 কে 2 দিয়ে ভাগ করো, দেখবা যে 0.025 হবে। তো জেড এর নিচে 0.025 বসাইতে হবে। যদি এখানে 10% বলতো তার মানে 0.10 কে 2 দিয়ে ভাগ করলে এখানে আমি 0.05 বসাইতাম। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো 5% লেভেলে আমাদের জেড জেড টেবিলের মান 1.96, এটা কোত্থেকে আসলো এটা একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটা পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। এখানে দেখো এই যে ফর টু টেল টেস্ট লেখা আছে, একদম পেজের একদম লাস্টে দেখবা যে টু টেল টেস্ট লেখা আছে। হ্যাঁ, দুই প্রান্তিক যাচাই, হ্যাঁ, বা দ্বিপান্তিক যাচাই বলা হয় এটাকে, দ্বিপান্তিক যাচাই। তো এই দ্বিপান্তিক যাচাই থেকে আমরা এখানে দেখো 20% সিগনিফিকেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স, 10% লেভেল অফ সিগনিফিকেন্স, 5% লেভেল অফ সিগনিফিকেন্স লেখা আছে। এই যে 5% বরাবর যে 1.96, হ্যাঁ, এই যে জেড এর নিচে লেখাও আছে 0.025। তো জেড 0.025 সমান 1.96, এটা কিন্তু আমরা টেবিলের মধ্যে পেয়ে গেছি, তাই না? সো এইখান থেকেই কিন্তু আমরা মানটা ওই খাতার মধ্যে কনভার্ট করব। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, টু টেল টেস্ট, উপরে কিন্তু ওয়ান টেল টেস্টও আছে। হ্যাঁ, এই যে দেখো ওয়ান টেল টেস্ট আছে। ওয়ান টেল টেস্ট থেকে আমরা মান নিব না, ওয়ান টেল টেস্ট থেকে মান নেই যখন অঙ্কের মধ্যে বলা থাকে লেস দেন, গেটার দেন, মোর দেন, তখন ওয়ান টেল টেস্টের থেকে আমাদের মান নিতে হয়। বাট ওয়ান টেল টেস্টের অঙ্ক আমাদের শীটের মধ্যে আমি রাখি নাই। হ্যাঁ, আমাদের অঙ্ক আসলে টু টেল টেস্ট থেকে আসবে। হ্যাঁ, মানে ওয়ান টেল টেস্টটা আমরা কখন করি, যখন মোর দেন, লেস দেন, হ্যাঁ, এই কথাগুলো আমাদের প্রশ্নের মধ্যে থাকে, হ্যাঁ, গেটার দেন, তখন আমরা ওয়ান টেল টেস্ট করি। তো যাই হোক, ওয়ান টেল টেস্ট সম্ভবত আসবে না, আমরা টু টেল টেস্টের মানগুলোই ব্যবহার করব। টু টেল টেস্টের অঙ্ক আমরা শীটের মধ্যে সবগুলোই রেখেছি। তো 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমাদের দেখতে পাচ্ছি জেড 0.025 সমান 1.96। সো এই মানটা আমরা এখন খাতার মধ্যে বসাবো, ঠিক আছে। সো 5% লেভেল অফ সিগনিফিকেন্স, 5% তাৎপর্যপূর্ণ মাত্রায়, টেবুলেটেড ভ্যালু অফ জেড ইজ, ওই যে টেবিলের মানটা বসাই দিয়েছি, জেড 0.025 সমান 1.96। এখন দুইটার মধ্যে ক্যালকুলেটেড ভ্যালু বড় না ছোট? ক্যালকুলেটেড ভ্যালু বড়, তাহলে রিজেক্ট করতে হবে। রিজেক্ট কাকে করব? এই যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, ঠিক আছে। নাল হাইপোথিসিস মানে আমরা শুরুতে যে বলছিলাম যে নাল হাইপোথিসিস অনুযায়ী আমরা কি বলছিলাম, মিউ 1 আর মিউ 2 সমান। এখন এটাকে আমরা রিজেক্ট করে দিব, ঠিক আছে। লিখবো যে সিন্স ক্যালকুলেটেড ভ্যালু অফ জেড ইজ গ্রেটার দেন টেবুলেটেড ভ্যালু অফ জেড, মানে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, জেড এর ক্যালকুলেটেড ভ্যালু বড়, কার থেকে বড়? টেবিলের ভ্যালুর চেয়ে বড়, জেড এর টেবিলের ভ্যালুর চেয়ে বড়। সো নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। সেহেতু নাস্তি কল্পনাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি, নাস্তি কল্পনাটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। আর যদি ক্যালকুলেটেড ভ্যালু ছোট হইতো তাহলে নাস্তি কল্পনাটাকে আমরা অ্যাকসেপ্ট করতাম। এখানে নাস্তি কল্পনা রিজেক্ট মানে হচ্ছে বিকল্প কল্পনা অ্যাকসেপ্টেড, মানে মিউ 1 আর মিউ 2 সমান না, ঠিক আছে। নাস্তি কল্পনা আমরা রিজেক্ট করা মানেই কি, বিকল্পটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো যাই হোক, বিকল্পতে আমাদের মন্তব্য করা লাগে না, আমাদের শুধু নাস্তি কল্পনা দিয়ে মন্তব্যটা করতে হয়। আমরা নাস্তি কল্পনায় ধরে নিয়েছিলাম মিউ 1 আর মিউ 2 সমান। আমরা যেহেতু দেখতে পাচ্ছি ক্যালকুলেটেড ভ্যালু টেবিলের ভ্যালুর চেয়ে বড় আসছে, সেহেতু আমরা বলবো যে নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। আশা করি শীটের 1 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। আমরা শীটের 2 হোমওয়ার্ক করব। চলে যাই পরবর্তী অঙ্কে। 3ও হোমওয়ার্ক করবো, হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা এখন করাই দিব। 5ও হোমওয়ার্ক করবো, মানে 1 থেকে 5 সবগুলো অঙ্ক সমাধান করে ফেলবা। আমি একটা জেড টেস্ট করাইছি, এখন একটা টি টেস্ট করাবো। সো এটাও একই রকম অঙ্ক, বাট টি টেস্ট করতে হবে। এখানে বলা হয়েছে যে টু সেলসম্যান এ অ্যান্ড বি আর ওয়ার্কিং ইন এ সার্টেন ডিস্ট্রিক্ট। আমাদের দুইটা সেলসম্যান আছে, একটা সেলসম্যানের নাম হচ্ছে এ আর একটা সেলসম্যানের নাম হচ্ছে বি। তারা নির্দিষ্ট ডিস্ট্রিক্টে কাজ করে। এখন বলছে ফ্রম এ স্যাম্পল সার্ভে কন্ডাক্টেড বাই হেড অফিস, মানে হেড অফিস কর্তৃক কিছু স্যাম্পল জোগাড় করা হয়েছে, দ্য ফলোইং রেজাল্টস আর অবটেন। সো আমরা দেখতে পাচ্ছি সেলসম্যান এ এর কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, আবার সেলসম্যান বি এর কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। নাম্বার অফ সেলস, এটা এন এর মান। হ্যাঁ, এন এর মান হচ্ছে 10 আর 18। সো যেহেতু এন এর মান দুইটা, সেহেতু N1 N2 লিখতে হবে। এই যে N1 এর মান 10, N2 এর মান হচ্ছে 18। এভারেজ সেলস মানে হচ্ছে তোমার গড়, যাকে আমরা বলি এক্স বার। তো এক্স বারও দুইটা আছে। সো একটা X bar 1, একটা X bar 2। এই যে X bar 1 190, X bar 2 হচ্ছে 205। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে 20 25। সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেহেতু দুইটা আছে, S1 S2 দ্বারা প্রকাশ করতে হবে। S1 এর মান 20, S2 এর মান হচ্ছে 25। এখন তোমাকে বলছে আগের মতোই কথা, স্টেট ওয়েদার দেয়ার ইজ এনি সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য অ্যাভারেজ সেলস বিটুইন টু সেলসম্যান। দুইটা সেলসম্যানের অ্যাভারেজ সেলসের মধ্যে কি তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে, এই বিষয়টা তোমার কাছে জানতে চাইছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে সেলসের মধ্যে কিছুটা পার্থক্য আছে, বাট
এই পার্থক্যটা কি তাৎপর্যপূর্ণ পার্থক্য কিনা, মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স কিনা, এটা তোমার কাছে জানতে চাইছে। সো এটা আমরা হচ্ছে হাইপোথিসিস টেস্ট করলে বুঝতে পারবো যে এই পার্থক্যটা আসলে সিগনিফিকেন্ট ডিফারেন্স কিনা। ঠিক আছে। সো আমরা হচ্ছে গিভেনটা তো লিখেই ফেলছি, এরপরে ওই যে আগের মতোই লিখতে হবে, উই ওয়ান্ট টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস সিম্বল হচ্ছে H0। H0 সবসময় কি বলবে, যে মিউ ওয়ান আর মিউ টু সমান, অর্থাৎ দুইটা পপুলেশন মিন সমান। হ্যাঁ, সেলসম্যান এ সেলসম্যান বি এর যে পপুলেশন মিন আছে বা তথ্য বিশ্বের গড় আছে বা সমগ্রকের গড় আছে, সেই সমগ্রকের গড় দুইটাই সমান, এটা নাস্তি কল্পনা সবসময় বলবে। আর তার বিপরীতে, হ্যাঁ, অল্টারনেটিভ হাইপোথিসিস, এই যে H1 মানে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস বা বিকল্প কল্পনা। হ্যাঁ, সে বলবে মিউ ওয়ান আর মিউ টু সমান না, মিউ ওয়ান নট ইকুয়ালস টু মিউ টু। এটুকু আমাদের সবসময় লিখতেই হবে, যেটা আমি আগেও বলছি এখনো বলছি। এরপর লিখবো যে সিন্স n1 লেস দেন 30 n2 লেস দেন 30 সো উই মে ইউজ টি টেস্ট। আমাদের n1 এর মান 30-এর কম, n2 এর মান 30-এর কম, সেহেতু টি টেস্ট করতে হবে। উই নো দ্য স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। আমরা টি সমান সূত্র বসাইলাম, একদম উইথ ডিগ্রি অফ ফ্রিডমটাও বসাই দিতে হবে। হ্যাঁ, ডিএফ দিয়ে বোঝায় ডিগ্রি অফ ফ্রিডম, যার সূত্রটা হচ্ছে n1 প্লাস n2 মাইনাস টু। n1 এর মান 10, n2 এর মান 18, মাইনাস টু 26 আছে ডিগ্রি অফ ফ্রিডম। এটা মন্তব্য করার সময় কাজে লাগবে ডিগ্রি অফ ফ্রিডম। তো আমি এই সূত্রের মধ্যে এখন মান বসাতে পারবো না, কারণ এস এর মান আমার কাছে নাই। তো আমি হোয়ার দিয়ে এস বের করার সূত্র বসাই দিলাম, মান বসাই দিলাম। আমাদের এস এর মান আসলো কত, 23.39। এস এর মান পাওয়ার পরে আমি লিখবো যে নাও, নাও দিয়ে আমি এই যে টি এর যে সূত্রটা আছে, এই সূত্রের মধ্যে আমি এখন মান বসাবো, যে টি এর সূত্রের মধ্যে এক্স বার 1 এটা 190, এক্স বার 2 205, এস এর মান 23.39, তারপরে ইন্টু √1/10 প্লাস 1/18, ক্যালকুলেশন করলে -1.63 আসে। তো জেড টেস্টে মাইনাস আসুক আর টি টেস্টে মাইনাস আসুক, এই মাইনাসটাকে উঠাইতে হবে, মডুলাস চিহ্ন ব্যবহার করে মাইনাসটা উঠাইতে হবে। তা আমি টি টেস্টের মাইনাসটা যেভাবে উঠাবো, যদি কোনো কারণে জেড টেস্টেও মাইনাস আসে, তুমি সেম ওয়েতে এই মাইনাসটা উঠাই দিবা। ঠিক আছে, মডুলাস চিহ্ন ব্যবহার করতে হবে। আমি এই যে দেখা দিচ্ছি, সুতরাং চিহ্ন দিয়ে লিখবা যে টি, দুই পাশে দুইটা লম্বা দাগ দিবা, এটাকে মডুলাস চিহ্ন বা পরমমান চিহ্ন বলে। তো মডুলাস ইউজ করার সাথে সাথে আমাদের মাইনাসটা মুছে যাবে, 1.63 হয়ে যাবে। আগে কত ছিল, -1.63। হ্যাঁ, টি এর মান কত ছিল, -1.63। তো এই -1.63 বের হওয়ার পরের লাইনটাতেই আমরা লিখবো যে সুতরাং মডুলাস টি সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো 1.63, মানে মাইনাসটা নাই, দুই পাশে লম্বা দাগ দিলে মডুলাস চিহ্ন দিলে মাইনাসটা উঠে গেল। এখন আমাদের হচ্ছে এই ক্যালকুলেটেড ভ্যালু আর এই টেবিলের ভ্যালুর উপর ভিত্তি করে দেখতে হবে যে এই মানটা ছোট না বড়। তো দেখতে পাচ্ছি এই মানটা ছোট, ছোট হলে অ্যাকসেপ্টেড, মানে আমাদের নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এইখানে টেবিলের মানটা আগে বের করতে হবে, তারপরে ছোট না বড় এটা যাচাই করা যাবে। হ্যাঁ, দেন মন্তব্যটা করা যাবে। তো আমি লিখলাম যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স উইথ 26 ডিগ্রি অফ ফ্রিডম, মানে টি টেস্টের ক্ষেত্রে এই কথাটাও লিখতে হবে সাথে, যে 26 ডিগ্রি অফ ফ্রিডম, 5% তাৎপর্যপূর্ণ মাত্রায়। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে 5% কোথায় পেলেন, অঙ্কের কোথাও তো 5%-এর কথা উল্লেখ নাই। এই যে বললাম যে 5% কথা যদি উল্লেখ নাও থাকে, আমরা 5%-এর মন্তব্য করব। ঠিক আছে। আর যদি উল্লেখ থাকে 5%, তাহলে তো 5%, যদি উল্লেখ থাকে 2%, উল্লেখ থাকে 20%, উল্লেখ থাকে 10%, তাহলে যেটা উল্লেখ থাকবে ওইটাই এখানে লিখতে হবে। এখানে কিছু উল্লেখ নেই, তাহলে 5%-এই মন্তব্যটা করতে হবে, যে আমাদের মন্তব্যের মধ্যে 5% সংশয় আছে। হ্যাঁ, এটা মেনে কেউ যেন আমাদের ডাটাগুলো ব্যবহার করে। তো আমি লিখলাম যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স উইথ 26 ডিগ্রি অফ ফ্রিডম, 5% তাৎপর্যপূর্ণ মাত্রায়, স্বাধীনতার মাত্রা হচ্ছে তোমার 26। দ্য টেবুলেটেড ভ্যালু অফ টি ইজ, মানে টেবুলেটেড ভ্যালু অফ টি ইজ, যেহেতু মাইনাস আসছিল সেহেতু মডুলার চিহ্ন দিয়ে আমি মানটা লিখছি, আর মাইনাস না আসলে এই লম্বা দাগ দুইটা দেয়া লাগতো না। ঠিক আছে। সো আমি লম্বা দুইটা দাগ দিয়ে আমি লিখলাম যে T.025 কমা হচ্ছে 26। ঠিক আছে, এটা লিখবো। ওই যে 0.025 কোথা থেকে আসছে, ওই যে 5%-এর অর্ধেক, 5% মানে তো 0.05, তো 0.05-এর অর্ধেক কত, 0.025। এটা লিখবা, কমা দিয়ে লিখবা ওই ডিগ্রি অফ ফ্রিডমটা 26, 26 লিখবা, সমান সমান 2.056। এখন আসো এই মানটা টেবিল থেকে একটু খুদে নিয়ে আসি। আচ্ছা, প্রথমত আমাদের হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম তো হাতের বামে আছে, এটা তো আমরা বুঝতে পারছি। এখান থেকে 26 নেওয়াটা কোনো ব্যাপার না। এই যে দেখো 26 কিন্তু এই যে এখানে আছে। হ্যাঁ, 26টা আমরা পাবো। কিন্তু যেটা মেইন কাজ সেটা হচ্ছে 5%-এর কলাম কোনটা, এটা আমাদের জানতে হবে। তোমরা এই লেভেল অফ সিগনিফিকেন্স ফর টু টেল টেস্ট এটার দিকে একটু মার্ক রাখবা বা চোখ রাখবা, ফোকাস রাখবা। লেভেল অফ সিগনিফিকেন্স ফর টু টেল টেস্ট। তো এইখানে দেখো এই যে 0.20 দিয়ে বোঝায় 20%, 0.10 দিয়ে বোঝায় তোমার 10%, 0.05 দিয়ে বোঝায় 5%। তো আমরা এই 5%-এর যে কলাম, মানে 1 2 3 নাম্বার কলামটাকে ফোকাসে রাখবো। তো 3 নাম্বার কলাম বরাবর নিচের দিকে নামো। আচ্ছা, নামতেছি। আর এই যে 26 বরাবর ডান দিকে আসো, এই যে মানটা পেয়ে গেছি। হ্যাঁ, 3 নাম্বার কলাম, এই যে 26 বরাবর 3 নাম্বার কলামে মানটা পেয়ে গেছি। এটা হলো 5%-এর টেবিলেটেড ভ্যালু। হ্যাঁ, টেবিলেটেড ভ্যালু হচ্ছে 2.056, 2.056। মানে আবারও বলছি, আমাদের হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স ফর টু টেল টেস্ট
এইখানে তুমি হচ্ছে ফোকাস দিবা। এইখানে পার্সেন্টেজ গুলো দশমিকে দেওয়া আছে, হ্যাঁ, 5%, এটা এটা 20%, এটা 10%, এটা হচ্ছে 5%, এটা 2%, এটা 1%, আর এটা হচ্ছে 0.1%। তো পার্সেন্টেজ এগুলাই থাকবে। হ্যাঁ, এগুলো না থাকলে তো আর কিছু করার নাই, কারণ এগুলাই থাকবে। হ্যাঁ, এগুলো ছাড়া দেওয়ার সম্ভাবনা একদমই নাই। তো আমরা হচ্ছে 5%, হ্যাঁ 5%, এই 0.05 বরাবর নিচের দিকে যাব। আর 26 হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বরাবর আমরা হচ্ছে ডান দিকে আসবো। এই যে 2.056। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে 2.056 লিখলাম। এখন ক্যালকুলেটেড ভ্যালু যেহেতু ছোট, সেহেতু নাল হাইপোথিসকে অ্যাকসেপ্ট করতে হবে। লিখবো যে কমেন্ট, সিন্স ক্যালকুলেটেড ভ্যালু অফ টি ইজ লোয়ার দেন টেবুলেটেড ভ্যালু অফ টি। আমাদের ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালুর চেয়ে লোয়ার, সো নাল হাইপোথিসিস শুড বি অ্যাকসেপ্টেড, সেহেতু নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। এই হচ্ছে অঙ্ক। তোমরা শীটের 5 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? 1 2 3 4 5, এই 5টা অঙ্ক SW করে ফেলবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।